আমি বাংলাদেশে আসার পর ৩ মাস হয়ে গেল। তার আগে ৭ বছর ধরে আমি দেশের বাহিরে ছিলাম পড়াশোনা ও নিজের কাজের জন্য। এখন আমি এত বছর পরে আবার ফ্যামিলির সাথে থাকি। এই চেঞ্জটা এত বড় আমার জন্য আসলে অনেক সময় আমি স্ট্রাগল পয়েন্টটা অনেক থাকে। তো সেটা নিয়ে আমি ডকুমেন্ট করছি এবং আপনাদের সাথে শেয়ার করারও চেষ্টা করছি। তো গত মাস থেকে আসলে আমার লাইফের উপর আমার খুব একটা বিরক্ত বোধ হচ্ছে। এক পর্যায়ে আমি এসে চিন্তা করলাম যে আমি একটু ক্লোজলি অবজার্ভ করে দেখি। আমি আমার লাইফের উপর কেন এখন বিরক্ত বোধ করতেছি? এত বড় চেঞ্জটার উপরে এবং আমি আমার লাইফের উপরে কেন বিরক্ত বোধ করতেছি? তো আমি নোটিস করলাম যে আমাদের ৪ টা স্টেজেস এক্সপেরিয়েন্স করার মাধ্যমে নিজের লাইফের উপর বিরক্তিটা আস্তে, আস্তে করে বেড়ে যেতে থাকে। সেগুলো আজকে শেয়ার করব। আশা করি তোমাদেরও আমার অবজারভেশনটা থেকে কিছু না কিছু তোমরাও শিখতে পারো এবং তোমাদের কাজে আসবে। সিনারিও 1, আমরা লিমিটেড রিসোর্সের কারণে যখন আমরা অনেক আন্ডার প্রেসারে থাকি তখন আমাদের বিরক্ত লাগে নিজের লাইফের উপরে। তো তুমি যে পরিবেশে থাকলে তোমার সর্বোচ্চ জীবনটা উপভোগ করতে তুমি ইউজুয়ালি পারতে সাধারণত, সেটা অনেক সময় স্যাক্রিফাইস করতে হয়। যেমন আমি ৭টা বছর যখন পড়াশোনা ও কাজের জন্য দেশের বাহিরে ছিলাম পরিবার থেকে দূরে, তখন আমার একটা ফ্রিডম ছিল। যেখানে আমার একটা স্ট্রাগল ছিল, কিন্তু আমি আমার জিনিসগুলো আমার স্কেজুয়েল মতো করে কাজ করতে পারতাম। কিন্তু কিছু ক্ষেত্রে সেটা স্যাক্রিফাইস করতে হয়। যেমন আমি এখন আমার ফ্যামিলির সাথে আছি। অবশ্যই ফান টাইমও অনেক থাকে, মজার সময় পরিবারের সাথে অনেক থাকে। কিন্তু অনেক সময় প্রত্যেকটা ছোটখাটো সিনারিওতে স্যাক্রিফাইসও কিন্তু করতে হয়। যেমন ধরো, ছোট রুমে অনেকজন মিলে থাকা, অসহনীয় গরম সহ্য করা। বাংলাদেশে কিন্তু আসলে ওয়েদারটা অনেক গরম। বাঙালিদের জন্য আসলে আজকাল অনেক গরম বেড়ে যাচ্ছে। যাই হোক, আর পরিবারের কাজে ব্যস্ত থাকায় নিজের যে পার্সোনাল কাজগুলো সেগুলো শেষ করতে করতে খুব কষ্ট হয়ে যাওয়া। কারণ তোমাকে তোমার দায়িত্বগুলোও পালন করতে হচ্ছে পরিবারের জন্য, কিন্তু নিজের কাজগুলোও আছে। তো পরিবারের সবাই দেখাশোনা বা সবার সাথে টাইম দিতে দিতে দেখা যাচ্ছে যে কি, নিজের জন্য যে কাজগুলো, নিজের যে কমিটমেন্টগুলা নিজের প্রতি, সেগুলাই পূরণ করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে মন ভরে কথা বলার মতো মানুষ খুঁজে না পাওয়া। অনেক পরীক্ষা আমাদের এমন অতিক্রম করতে হয়। খেয়াল করতেছো? কিছু ক্ষেত্রে লাইফে আমাদের কিন্তু আনলিমিটেড রিসোর্সেসও থাকে না। যা আছে তা দিয়ে কিন্তু কাজ চালাতে হয়। যেমন আমার কাছে আরো হয়তো অনেক রিসোর্সেস ছিল যখন আমি একা একা ছিলাম। অবশ্যই ফ্যামিলির সাথে না থাকার কারণে একটা হয়তো মাঝে মাঝে একাকিত্ব বোধ, ফ্যামিলিকে মিস করতেছি, এগুলো অবশ্যই থাকবে। কিন্তু রিসোর্সেস হয়তো আরো বেশি ছিল। কিন্তু এখন একসাথে অনেকগুলা মানুষের সাথে একই ঘরে থাকার কারণে ওই রিসোর্সেসটা আগের মতো কিন্তু নাই। তো সেক্ষেত্রে আমাকে শিখতে হচ্ছে যে আমার চোখের সামনে যা আছে বা আমার কাছে যে এখন অ্যাভেলেবল যে রিসোর্সেস আছে সেগুলো দিয়ে আমাকে কাজ চালানোর চেষ্টা করতে হচ্ছে। সিনারিও নাম্বার 2, ফ্যামিলির সাথে ল্যাক অফ কমিউনিকেশন। তুমি যতই বলো, আমাদের দেশে পরিবারের মধ্যে এখনো কমিউনিকেশনটা এখনো ভালো না। এক্সেপশন অবশ্যই আছে। যাদের এক্সেপশন আছে আমি বলবো মাশাআল্লাহ। আই হোপ যে ওই জেনারেশন ওয়াইজ তুমি যে তোমার প্যারেন্টসদের থেকে যেটা ভালো কমিউনিকেশন স্কিলসের যে উপহারটা পেয়েছো, আশা করি সেটা তুমি তোমার নেক্সট জেনারেশনেও পাস অন করবে। কিন্তু সে গিফটটা কিন্তু সবার কাছে থাকে না, উপহারটা কিন্তু সবাই পায় না, যে কমিউনিকেশন, ভালো একটা কমিউনিকেশন ফ্যামিলি মেম্বার্সদের সাথে, মা বাবার সাথে। কেউ কারো কথা মন দিয়ে শুনতে চাচ্ছে না, কেউ কারো কথা মন খুলে বলতেও পারতেছে না। এই যে সিচুয়েশনটা যখন এটা হয় তখন লাইফে কিন্তু অনেক বিরক্তি এবং অনেক হতাশা চলে আসে। সেক্ষেত্রে ফ্যামিলির উপরও হতাশাটা চলে আসে, এটা স্বাভাবিক। আমি হয়তো এক্ষেত্রে তোমাদের ফ্যামিলিটা যদি এরকম হয়, আমি হয়তো তোমাদের কষ্টটা কমাতে পারবো না, কারণ অনেক সময় আমি নিজেও এই বিষয়টা নিয়ে স্ট্রাগল করতেছি। বাট এটা বলতে পারি যে তুমি মোটেও একা না। আর আমরা যা করতে পারি তা হলো আমাদের জেনারেশন যে আমরা বাঁচতেছি, আমরা আমাদের নিজের কমিউনিকেশন স্কিলটা অনেক বেটার করতে পারি, অনেক বাড়াতে পারি। তুমি ছেলে হও বা তুমি মেয়ে হও, রিগার্ডলেস অফ জেন্ডার, তাহলে আমরা আমাদের ফিউচার জেনারেশনে এই জিনিসটা পাস অন করতে পারবো যে কমিউনিকেশন নিয়ে মন থেকে বুঝতেছে বা বুঝাবুঝির যে সমস্যাটা, ওইটা যাতে আমাদের নেক্সট জেনারেশনদের কষ্ট না হয়। সিনারিও 3, নিজেকে দোষারোপ করা। যখন আমরা আস্তে আস্তে খুব বিরক্ত হতে থাকি তখন আমরা এবার নিজেকে দোষ দেওয়া শুরু করি। কিন্তু আমরা যে নিজেদেরকে দোষ দিই, সেক্ষেত্রে আমরা
মনে করি যে আমাদের ফেস করা পরীক্ষাগুলো এত বিগ ডিল না, এসব ছোটখাটো পরীক্ষা। ছোটখাটো পরীক্ষা ভাবলেও আসলে এগুলা ছোটখাটো পরীক্ষা নয়। একবার ভেবে দেখো, প্রতিদিন আমরা কত কিছু না সহ্য করি, তারপরেও আমরা কিন্তু চেষ্টা চালাতে থাকি। যখন দেখি যে চেষ্টা করার সত্ত্বেও হচ্ছে না, তখনই আমরা আমাদের জীবনের উপরে বিরক্তবোধ ফিল করা শুরু করি। কিন্তু এত সব কিন্তু আমাদের মনে থাকে না, তাই না? আমরা যে কত এফোর্ট দেওয়ার পরে সেটা সাকসেসফুল হচ্ছে না, তারপরে আমরা অনেক সময় যে বিরক্ত বোধ করি, এবং আমাদের বিরক্ত বোধ ফিল করাটা একেবারেই ভ্যালিড, একেবারেই বুঝার বিষয়। কিন্তু আমরা শুধু ভাবি যে না, আমার দ্বারা কিছুই হচ্ছে না, আমাকে দিয়ে কিছুই হচ্ছে না, আমাকে দিয়ে কিছুই হবে না, এভাবে করে নিজেকে দোষ দিতে শুরু করি। যখন দেখবা যে নিজেকে দোষারোপ করতেছো, ওই মোমেন্টটাতে আসলে আমাদের নিজেদেরকে মনে করাতে হবে যে আমরা আসলে সবাই প্রতিনিয়ত নিজের লাইফে কতই না ফাইট করতেছি, কত কিছু নিয়ে আমরা যুদ্ধ করতেছি, চেষ্টা করতেছি, ছোট হোক বড় হোক, কিন্তু আমাদের জন্য সেটা আমাদের বেস্ট। সো নিজেকে দোষ দিও না। সিরিয়াসলি, তুমি অলরেডি অনেক ফাইট করতেছো, অনেক চেষ্টা করতেছো নিজের স্বপ্ন পূরণ করার জন্য। আল্লাহ প্রদত্ত নিজের যে রেসপন্সিবিলিটিগুলো, যেগুলো আমরা চেঞ্জ করতে পারবো না, যেমন তুমি যদি তোমার পরিবারের বড় মেয়ে হও বা বড় ছেলে হও, বা মেজ হও, ছোট হও, সেজ হও, সেগুলো কিন্তু আল্লাহ প্রদত্ত রেসপন্সিবিলিটি তোমার প্রতি। সেগুলো কিন্তু তুমি চেঞ্জ করতে পারবা না অনেক ক্ষেত্রে। তো সেগুলা তুমি তোমার বেস্ট ট্রাই করতেছো, নিজের দায়িত্ব, নিজের স্বপ্ন সবকিছু পূরণ করার চেষ্টা করতেছো, তাই না? তো এত নিজেকে দোষ না দেওয়াই হয়তো ভালো। তো সিনারিও 4, ল্যাক অফ এনকারেজমেন্ট ফ্রম আদার্স ফর ইয়োর স্ট্রাগল। আসলে অনেক সময় আমরা অনেক চেষ্টা করি, কিন্তু যতই আমরা চেষ্টা করি না কেন, অ্যাপ্রুভাল যে জিনিসটা আমরা সেটা পাই না। অ্যাপ্রুভাল মানে কেউ যখন বলে হ্যাঁ, আমার মেয়েটা বা আমার ছেলেটা সঠিক পথ দিয়ে যাচ্ছে, রাইট গাইডেন্স দিয়ে যাচ্ছে, সে তার লাইফে ভালো করছে। অ্যাপ্রুভাল মানে সাপোর্ট পাওয়া, সেটা হোক ফ্যামিলি থেকে বা ফ্রেন্ডসদের থেকে, যে বেসিক্যালি তুমি লাইফে ঠিকঠাকই আছো, ভালো ডিসিশনস নিতেছো তুমি, এবং ভালো পথে চলতেছো। সেটা তুমি তোমার মতো যে পথে চলতেছো না কেন, ওইটা ভালো হলে ভালো চলতেছো। এই যে কনফিডেন্সটা, এই কনফিডেন্সটা পেলে অনেক ভালো লাগতো আমাদের। কিন্তু আনফর্চুনেটলি আসলে আমাদের দেশে কালচারটা নাই, অনেকটুকুই নাই, যে ডেলি লাইফে আমরা একজন একজনকে অ্যাপ্রিসিয়েট করব। তুমি খেয়াল করে দেখো, হয়তো তুমি আমরা আশা করি যে অন্যকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করলে আরো ভালো হতো, আমার ফ্যামিলি আমাকে অ্যাপ্রিসিয়েট করলে ভালো হতো। কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে ডেলি টু ডেলি লাইফে আমরা কত আমাদের দেশের একটা নিজের মানুষকে বা ফ্রেন্ডকে অ্যাপ্রিসিয়েট করতেছি, তাই না? তো আসলে আমি যে দেশের বাইরে ছিলাম, তখন আমি দেখলাম যে তারা খুব একজন একজনকে অ্যাপ্রিসিয়েট করে। জাপানিজ কালচারে সবাই সবাইকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, এই জিনিসটা খুব পজিটিভ। বাট বাংলাদেশে ওই তুলনায় জিনিসটা খুব কম। কিন্তু তাও আমি এই বিষয়টাকে বাংলাদেশের, যেহেতু আমি এখন আছি, বাংলাদেশ একটা আরেকটা দেশ, ভিন্ন একটা দেশ, তো আমি বাংলাদেশের কালচারটা বাংলাদেশ হিসেবে অ্যাকসেপ্ট করে নিচ্ছি এবং শিখে নিচ্ছি। কিন্তু আমি বলতেছি না যে আসলে এটা একটা ভালো এনভায়রনমেন্ট বা ভালো কালচার। ইনফ্যাক্ট আমারও আসলে প্রায় খারাপ লাগে ল্যাক অফ এনকারেজমেন্ট দেখলে। যদি এনকারেজমেন্টটা থাকতো, হয়তো আমাদের দেশটা, আমাদের বাংলাদেশটাও অনেক উন্নয়নের দিকে যেত। এনকারেজমেন্টটা কিন্তু আমাদের কাজের স্পিড, আমাদের প্রোডাক্টিভিটি সবকিছু বাড়িয়ে দিতে পারে। এখন কিন্তু আবার এটাও ইম্পর্টেন্ট জানার বিষয়, আমাদের বুঝার বিষয় যে আমরা একটা সোশ্যাল মিডিয়ার যুগে আছি, তাই না? কনস্ট্যান্টলি আমরা স্ক্রোলিং করি। আই এম শিওর আমি একা না যে অনেক স্ক্রোলিং করি প্রতিদিন, একটা নির্দিষ্ট টাইম হোক বা অনেক টাইমেই। তো কনস্ট্যান্টলি আমরা যখন স্ক্রোলিং করি, যেখানে সবাই সবার লাইফের বেস্ট মোমেন্টগুলো শেয়ার করে, তো সেখানে কিন্তু আমরা একটা কনস্ট্যান্টলি কম্প্যারিজন করতে থাকি। আমার লাইফটা এরকম সাবকনশিয়াস ভাবে আমার লাইফটা এমন, বাট দেখো কত বেটার লাইফ আমার থেকে লিড করছে, এক্সেট্রা এক্সেট্রা। তো তাই সত্যি কথা বলতে আমাদের রিয়েল লাইফে কিন্তু আগের যুগে আমাদের প্যারেন্টসদের যতটুকু এনকারেজমেন্ট দরকার ছিল, তার থেকে হয়তো আরো বেশি দরকার আমাদের লাইফে। টেকনোলজি বাড়ার সব ক্ষেত্রে পজিটিভও না, মেবি এটা একটা নেগেটিভ সাইড, কিন্তু আমাদেরকে আমাদের ওইটা আবার উপায় করে হয়তো চেঞ্জ করে চলতে হবে। যাই হোক, আরো বেশি কনফিডেন্স দরকার, কারণ আগের যুগের মানুষদের থেকে আমার মনে হচ্ছে যে আমাদের যে কনফিডেন্সটা, ওটা কিন্তু আরো অনেক কম
আমার এটা কিন্তু স্ট্রংলি খুব মনে হচ্ছে। তোমাদের কি মনে হয়, তাই না? তোমার মনে হয় না যে তোমার আম্মু আব্বুর লাইফে আরো অনেক কনফিডেন্স ছিল যতটুকু তোমার আর আমাদের জেনারেশনে আমাদের আছে? তো যাই হোক, তোমরা কমেন্ট সেকশনে জানাইও এই কথা। তাই আমার মনে হচ্ছে যে এনকারেজমেন্টটা পেলে ভালো হতো, কিন্তু যেহেতু এই এনকারেজমেন্টটা আনফর্চুনেটলি পাওয়া যাচ্ছে না, সেহেতু আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারি। আমরা আল্লাহকে বলতে পারি যে আল্লাহ প্লিজ আমাকে কনফিডেন্স দাও, আমাকে এনকারেজমেন্ট দাও, আমাকে অ্যাপ্রুভাল দাও আল্লাহ, আমাকে ফিডব্যাক দাও আল্লাহ। আল্লাহ তোমার সিংহাসন থেকে আমাকে এই সব অসম জিনিসগুলা দাও। আমি কি আমার লাইফের পরীক্ষাগুলো ভালোভাবে অতিক্রম করতে পারতেছি? আমাকে জানাও আল্লাহ। আমিন। তো এমন করে আমরা আল্লাহর কাছ থেকে ফিডব্যাকটা চাই নিতে পারি। আমি নিশ্চিত যে আমরা কোনো না কোনো উপকার পাবো এতে। আল্লাহকে বলার মাধ্যমে আমার মনে হচ্ছে যে আমাদের ব্রেনের মধ্যে আমরাও এই জিনিসটা একটা অ্যাফার্ম করতেছি যে এই জিনিসগুলো আমরা চাই। তখন হয়তো বা ফ্যামিলি থেকে এক্স্যাক্টলি না আসলেও সেটা অন্য কোনো খান থেকে হলেও ঘুরে আসবে। তো যাই হোক, আজকে আমি আমার লাইফ নিয়ে অনেক বিরক্তবোধ ফিল করার যে মানে অবজারভেশন, কেন বিরক্তবোধ করতেছি তার মধ্যে অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সাথে, 4টা পয়েন্ট শেয়ার করলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করিও তুমি যদি কোনো মূল্যবোধ পেয়েছো। আসলে আজকের ভিডিওটা শুটিং করার জন্য আমি খুব স্ট্রাগল করতেছিলাম, খুব চেষ্টা করতেছিলাম, কিন্তু ফ্যামিলি কমিটমেন্টস আর নিজের যে পার্সোনাল ইচ্ছা এই ভিডিওটা শুট করা, এগুলা প্রায়োরিটি ব্যালেন্স করতে খুব কষ্ট হচ্ছিল। তো ফাইনালি আজকে আমি সম্ভব হয়েছে। প্রত্যেকটা টাইম আমি অনেক চেষ্টা করতেছিলাম আর আরেকটুর জন্য আমি রেডি শুট করার জন্য, বাট সামথিং অর আদার কিছু না কিছু একটা চলে আসে, তো করাই হচ্ছিল না। তো আরেকটুর জন্য শুট করতে পারছিলাম না। তো আমি খুবই গ্রেটফুল আলহামদুলিল্লাহ যে আজকে আমি ফাইনালি শ্যুটটা করতে পারছি। আর সাধারণত আমি আমার মেকআপের যে গেম আপটা সেটা সাধারণত করা হয় না, বাট আজকে আমি একটু এক্সট্রা এফোর্ট দিলাম নিজের ভিডিওর জন্য, নিজের কন্টেন্টের জন্য। তো আই হোপ এই ভিডিওটা আপলোড করে যখন আমি নিজের ভিডিওর দিকে ফিরে তাকাবো তখন এটা আমাকে মোটিভেট করবে যে অনেকগুলা বাধা আসার পরেও ওগুলা অতিক্রম করে আমি আমার মতো স্ট্রংলি সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করে চেষ্টা করতেছি। তো যাই হোক, এটা নিজের জন্য একটা কথা ছিল। থ্যাঙ্কস এত কিছু শোনার জন্য। তো ঠিক আছে, তো দেখো আজকে আমারও মনে ছিল যে আমার কথা শোনার মতো কেউ নেই, মনোযোগ দিয়ে শোনার মতো কেউ নেই, তাই আমিও অনলাইনে হয়তো একটা ভিডিও বানালাম। তো খেয়াল করছো কিনা, আমার যখন মনে হচ্ছিল যে আমার কথাটা মন দিয়ে শোনার মতো কেউ নেই, তখন একটা নেগেটিভ বা একটা হতাশা কাজ করছিল, কিন্তু সেটাকে আমি চেষ্টা করলাম যে একটু পজিটিভ ওয়েতে কনভার্ট করার জন্য। তাই আমি অনলাইন ভিডিওটা বানালাম এই পজিটিভ আশা নিয়ে যে কেউ না কেউ, আমি যদি কথাটা শেয়ার করি, অন্য কেউ একইভাবে আমার মতো মন খারাপ হলে ওদের মনটা একটু ভালো হতে পারে। যেমন আমার এখন আবার মনটা ভালো লাগছে যে কথাটা আমি শেয়ার করতে পারছি, এটা ভেবে যে অনেকে আমার ভিডিও দেখবে, তাদের কাজে আসতে পারে, এটা ভেবে আমার একটা পজিটিভিটি চলে আসছে। তো আশা করি যে লাইফে যখন বিরক্ত বোধ আমরা ফিল করব, তখন ওই বিরক্ত বোধটা, নেগেটিভ যে ফিলিংটা আসে, ওইটার থেকে আমরা কোনো না কোনোভাবে নিজেকে পজিটিভ দিকে ডাইরেক্ট যাতে নিজে করতে পারি, যেহেতু আশেপাশে আমাদের এনকারেজমেন্টটা পাওয়া যাচ্ছে না, বা সেক্ষেত্রে নিজে যাতে আমরা নিজেদেরকে ডাইরেক্ট করতে পারি, নিজেকে যাতে পথ নিদর্শন করতে পারি, অবশ্যই আল্লাহর হেল্প নিয়ে। আর আরেকটা নোট টু সেলফ, নিজের জন্য নোট, তোমাদের জন্য নোট, যে আমাদের চোখের সামনে যে রিসোর্সগুলো আছে, যে জিনিসগুলা, রহমতগুলো আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবল, সেগুলা কম হলেও, আগের থেকে কমে গেছে হলেও, হঠাৎ করে কোনো না কোনো রিজনের কারণে, আশা করি যে আমাদের যে রিসোর্সটা সেটা যত লিমিটেড হোক সেটা আমরা ইউজ করতে পারি, আর হতাশ যাতে না হই। তো কষ্ট হলেও আমরা যাতে লিমিটেড রিসোর্স থাকলেও সেটার মাধ্যমে আমরা কাজ চালানো শিখতে পারি, তাহলে আল্লাহ চাইলে ইনশাল্লাহ আবার রিসোর্স হয়তো বড় হয়ে যেতে পারে। ভাবে মাইন্ডসেট নিয়ে চললে আমরা আবার পজিটিভ এবং রিল্যাক্সড ফিল করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে শোনার জন্য। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।